হ্যালো বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করব ফির আই হাসিন দিলরুবা মুভিটি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই রানীকে, যে কিনা এই সিনেমার নায়িকা। এক বৃষ্টির রাতে ছুটতে ছুটতে পুলিশ স্টেশনে আসতে দেখা যায়। সেখানে এসে হাত জোর করে সবাইকে বলে তাকে বাঁচানোর জন্য, কারণ তার স্বামী তাকে খুন করতে চায়। এই সিনটা এখানেই শেষ হয়। তারপরে 2 মাস আগের ঘটনা দেখানো হয়। তারপরে অভিমন্যু নামে একটি কম্পাউন্ডারকে দেখানো হয়। তিনি এই বাড়িতে একটি রুগী দেখতে এসেছিলেন। সেখানেই আমরা জানতে পারি এই বাড়ির মধ্যে রানীও ভাড়া থাকতেন। তার কিছু পরে রানী নিচে আসেন এবং তাকে দেখার পর অভিমন্যু তার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না। এখানে আমরা দর্শকরা বুঝতে পারি যে অভিমন্যু রানীকে খুব পছন্দ করত। এরপর রানী বিউটি পার্লারের কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার পথে ডামে দুটি ভুলে ফেলে যায়। ঠিক ওই সময়ই অভিমন্যু সেই পুতুল দুটোকে রানীকে দেবার জন্য তার পিছনে ছুটতে ছুটতে তার বিউটি পার্লারের সামনে পৌঁছে যায়। তখন রানী তাকে ধন্যবাদ জানায় এবং বলে কিছুক্ষণ পরে তার সাথে কথা বলবে, কারণ সেই সময় তার পার্লারে কিছু এমার্জেন্সি কাজ এসে পড়েছিল। তারপরে রানী পার্লারের কাজে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু অভিমন্যু তখনও রানীর পার্লারের বাইরে বসে অপেক্ষা করছিল। বৃষ্টি শুরু হয়ে গেছিল, তখনও অভিমন্যু ওইভাবে তার পার্লারের সামনে বসেছিল। যখন রানী তাকে এই অবস্থায় দেখলো, সেই সময় রানী একটি ছাতা নিয়ে অভিমন্যুর কাছে ছুটে যায়। তখনই আমরা বুঝতে পারি যে অভিমন্যু রানীকে প্রচণ্ড ভালোবাসত। অভিমন্যু রানীকে তার সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার জন্য বলে এবং রানীও যাওয়ার জন্য হ্যাঁ বলে দেয়। আর তখনই এন্ট্রি হয় ঋষভ দাদার, যে কিনা তার ভালোবাসাকে বাঁচানোর জন্য নিজের হাত পর্যন্ত কেটে দিয়েছিল। আর তখনই আমরা জানতে পারি ঋষু পুলিশের কাছে নিজেকে মৃত বলে ঘোষিত করে আগ্রাতে এসে রানীর সঙ্গে চুপি চুপি বসবাস শুরু করে। ঋষু ও রানী চিরদিনের জন্য একসঙ্গে থাকার জন্য তারা এখানে এসে আলাদা আলাদাভাবে জীবন শুরু করে, তাদের আসল পরিচয় গোপন করে। তাদের উদ্দেশ্য একটাই, তারা কোনোভাবে এখান থেকে যেন থাইল্যান্ডে পালাতে পারে। এই জন্য ঋষু গুড্ডু নামে এক ট্রাভেল এজেন্টের কাছে যায়। সেখানে গুড্ডু জানায় তাদের 2 মাসের মধ্যেই তাদের দুজনকেই থাইল্যান্ডে পৌঁছে দেবে। এদিকে ঋষু যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়িওয়ালার নাম হলো পুনাম, যে কিনা ঋষুকে খুব ভালোবাসে এবং তাকে কোনোভাবে তার কাছে পেতে চায়। সেই কারণে ঋষু সর্বদা চেষ্টা করে পুনমের থেকে দূরে দূরে থাকতে। পরের দিনই ঋষু রানীর সাথে দেখা করে এবং তাকে জানায় ট্রাভেল এজেন্ট গুড্ডু তাকে জানিয়েছে যে তার 2 মাসের মধ্যেই তাদের থাইল্যান্ডে পৌঁছে দেবে। রানী অভিমন্যু চন্দ্রকে ঋষিকে জানায় যে অভিমন্যু তার প্রেমে পুরো পাগল হয়ে পড়েছে। এরপরেই আমরা অভিমন্যুকে দেখতে পারি। আসলে সেই দিনটি রানীর সাথে অভিমন্যু সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। সে সিনেমা হলে পৌঁছে যায় এবং তারপর সেখানে সমস্ত টিকিট কিনে নেয়। তারপর সে ওই সিনেমা হলের সামনে রানীর জন্য ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু রানী আর সেখানে পৌঁছয় না, কারণ সেই সময় সে ঋষির সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিল। ওদিকে অভিমন্যু সিনেমা হলের সামনে রানীর অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, কিন্তু রানী তখন এসে পৌঁছয়নি। তারপরে অভিমন্যু রানীর বাড়িতে পৌঁছয় এবং সেখানে রানী অভিমন্যুর কাছে ক্ষমা চায়। তখন অভিমন্যু রানীকে বলে ক্ষমা চাইতে হবে না, আমরা সামনের সপ্তাহে আরও একবার ট্রাই করতে পারি। সেই কথাতে রানী রাজিও হয়ে যায়। তারপরে আমরা দেখি রানী এবং ঋষু একটি বাজারে দেখা করে এবং রানী সেখানে আজকে সমস্ত ব্যাপারটা ঋষুকে জানায়। আর ঠিক সেই সময় যখন রানী এবং ঋষি কথা বলছিল, সেই সময় একটি চোর এসে রানীর ব্যাগ নিয়ে দৌড়তে শুরু করে। সেই সঙ্গে ঋষিও চোরটিকে ধরতে তার পিছনে দৌড়াতে শুরু করে, কিন্তু মাঝপথে একটি পুলিশকে দেখে সে ওখান দিয়ে পালিয়ে যায়। পুলিশটা আর কেউ ছিলেন না, ছিলেন ইন্সপেক্টর কিশোর। তার পরের সিনেই দেখায় ইন্সপেক্টর কিশোর রানীর বাড়িতে আসে। আসলে সে আগের দিনে চোরটিকে ধরে ফেলে, সেই জন্য সে এখানে রানীর ব্যাগটা ফেরত দিতে এসেছিলেন। কিন্তু এখানে ইন্সপেক্টর কিশোরের সন্দেহ হয় যে ঋষু এখনও বেঁচে আছে, মরে যায়নি, সেই জন্য তারা দুজনে আগ্রায় পালিয়ে এসেছে। তারপর রানী যখন ঋষুকে ফোন করে চেষ্টা করে, তখন ঋষুকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তারপরে ঋষুই রানীকে ফোন করে জানায় যে পুলিশ তাদের চারিদিকে খুঁজছে, কারণ পুলিশ তাদের সন্দেহ করছে। তার সঙ্গে ঋষু এটাও বলে হয়তো পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকতে পারে। ঋষি ঠিক যেমনটি বলেছিল। পরের দিনই পুলিশ রানীকে ইন্টারোগেশন করার জন্য পুলিশ স্টেশনে ডাকে, যেখানে ইন্সপেক্টর কিশোর রানীকে জিজ্ঞাসাবাদ করছিল। আর তখনই এন্ট্রি হয় আরেকটি পুলিশ অফিসারের, যার নাম হলো মৃত্যুঞ্জয়, এবং ও রানীকে বলে যে এবার থেকে এই কেসটা ও সামলাবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলে যে নীল হলো তার ভাইপো এবং সে হলো তার কাকা। এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে নীলকে তারা দুজনে প্ল্যান করে খুন করেছিল। মৃত্যুঞ্জয় কাকা আরও বলেন যে এই কেসটি এখন পার্সোনাল হয়ে গেছেন এবং তার আরও একটি বাজে অভ্যাস আছে যে ও যেই কেসটার পিছনে পড়ে সেই কেসটা কোনো আইনও আর কিছু করতে পারে না। আপাতত মৃত্যুঞ্জয় কাকা রানীকে তার কল হিস্ট্রি সম্পর্কে জিজ্ঞাসা করে। ঘন্টার পর ঘন্টা যে অনিস নামে ছেলেটির সাথে কথা বলে, ছেলেটি কে এবং কেন সে বারবার ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করছে। উল্টো দিকে রানী উত্তর দেয় এটা শুধু তার ফেসবুক ফ্রেন্ড, এর ব্যাপারে আর সে কিছুই জানে না। যাওয়ার সময় মৃত্যুঞ্জয় কাকা রানীকে বলে যে আমি জানি ঋষু এখানে বেঁচে আছে এবং আমি তাকে ধরেই ছাড়ব।
এদিকে রিশুও খুব ভালো করে বুঝতে পেরে গেছে যে পুলিশ তাকে চারিদিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। এদিকে রিজু দেখে যে গুড্ডু ট্রাভেল এজেন্টকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। যে তাকে থাইল্যান্ডে নিয়ে যাবে বলেছিল সে আজ নিজেই পুলিশ স্টেশনে। পুলিশ রিজুকে খুঁজতে খুঁজতে পুনমের বাড়িতে পৌঁছে যায় এবং তাকে একটি রিজুর ছবি দেখে জিজ্ঞাসা করে তাকে চেনে কিনা। পুনম পুলিশকে জানায় ছবিতে থাকা এই লোকটিকে সে চেনে না, কারণ পুনম মনে মনে ভেবেছিল সে হয়তো এবার রিজুর কাছে আসতে পারবে। তারপর পুলিশ অফিসাররা ওখান থেকে চলে যায়। তারপরে রাত হতেই রিজু ভয় পেয়ে তার রানীর সাথে বাড়িতে দেখা করতে যায়। আর সে রানীকে বলে যে তার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে, তাকে নিয়ে থাইল্যান্ডে চলে যাওয়ার স্বপ্ন, তার সঙ্গে নতুন করে জীবন গঠনের স্বপ্ন সমস্ত শেষ হয়ে গেছে, কারণ গুড্ডু ট্রাভেলার্সকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং মৃত্যুঞ্জয় কাকা তার পিছনে হাত ধুয়ে পড়ে আছে। সেই জন্য সে পুলিশের কাছে নিজেকে স্যারেন্ডার করে দেবে। ঠিক সেই সময় নিচে থেকে একটি আওয়াজ আসে। আসলে নিচে সেই সময় অভিমন্যু এসেছিল, আর ঠিক সেই সময় রানীর মাথায় একটি প্ল্যান আসে। আর ও ঋষুকে জানায় যে এই আইডিয়াটা সাকসেসফুল হয়ে গেলে পুলিশ তাকে আর কোনোদিন খুঁজবে না। পরবর্তী সপ্তাহে অভিমন্যু ও রানীর একসঙ্গে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল। তখন অভিমন্যু সিনেমা হলের সামনে রানীর জন্য অপেক্ষা করে এবং রানীও চলে আসে। এটা দেখে অভিমন্যু খুব খুশি হয়। তার সঙ্গে রানী অভিমন্যুকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। এটা শুনে তো অভিমন্যু অবাক হয়ে যায়। আসলে এটাই রানীর প্ল্যান ছিল, পুলিশের তদন্ত ঘোরানোর জন্য অভিমন্যুকে বিয়ে করে নেওয়া। কিন্তু এই জিনিসটা কোথাও না কোথাও ঋষুর পছন্দ হয়নি। সেই জন্য সে রানীকে বোঝায় যে এটা করা তার ঠিক হবে না। তার কিছুদিন পরে রানী ও অভিমন্যুর বিয়ে হয়ে যায়, আর সেখানে রিজুও উপস্থিত ছিল। কোথাও না কোথাও ঋষুও খুব মনে মনে কষ্ট পাচ্ছিল, কারণ তার চোখের সামনে তার স্ত্রীকে অন্য কারোর সঙ্গে বিয়ে হতে দেখে। ফুলসজ্জা রাতে অভিমন্যু রানীর কাছে আসার চেষ্টা করলে রানী বাধা দেয়। রানী অভিমন্যুকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বিয়ে করছে ঠিকই, কিন্তু এখনও সে এর জন্য প্রস্তুত নয়। কারণ রানী খুব ভালো করেই জানতো সে একজনকেই ভালোবাসে, সেটা হলো রিজু। এরপরে অভিমন্যু রানীর কাছে আসার চেষ্টা করে, কিন্তু জোর করে না, কারণ সে মনে করে কোনো না কোনো একদিন রানী অবশ্যই তার কাছে নিজে থেকেই আসবে। একদিন রাতে রানী অভিমন্যুকে পণ্ডিতজির বইয়ের কথা বলেন। সে বলে সে পণ্ডিতজির অনেক বড় ফ্যান, সে পণ্ডিতজির সমস্ত বই পড়েছে। এদিকে অভিমন্যু পণ্ডিতজির একটি বইও তখনও পড়েনি। অন্যদিকে পুনম ঋষুর কাছে আসার চেষ্টা করে। ঠিক সেই সময় রানী ওই দৃশ্যটি দেখে ফেলে এবং সে রাগ করে ওখান থেকে চলে যায়। তারপরে ঋষু রানীর পিছনে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে পুনম তার কাছে আসার চেষ্টা করছে, তার ও পুনমের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে রানী রিজুকে দু একটা কথা শুনিয়ে বাড়ি চলে যায় এবং অনেক বেশি মদ খেয়ে ফেলে এবং সেই মদে নেশায় সেই রাতে অভিমন্যুকে সেই ঋষুর সম্পর্কে সমস্ত কথা বলে ফেলে। এগুলো শুনে অভিমন্যুর মনে অনেক বড় ধাক্কা লাগে এবং ঠিক তার পরের দিন সকালে অভিমন্যু রানীকে বলে ঋষির সাথে দেখা করার জন্য। তারা তিনজনেই একটি মেলাতে দেখা করে, আর সেখানে অভিমন্যু ঋষুকে বলে যে তাদের থাইল্যান্ডে পাঠানোর জন্য সে সমস্ত রকমভাবে সাহায্য করবে। তারপর অভিমন্যু ঋষুকে একটি ক্লিনিকে নিয়ে যায়, যাতে পুলিশের চোখের আড়ালে ও সুরক্ষিত থাকতে পারে, আর বলে দুদিনের মধ্যে ওদের পাসপোর্ট ও টিকিটের ব্যবস্থা করে দেবে থাইল্যান্ডে যাওয়ার জন্য। এখানে অভিমন্যু যাওয়ার ঠিক পরেই পুনম এখানে পৌঁছে যায়, কারণ পুনম তাদের ফলো করছিল। এখানে ঋষু পুনমকে কিস করে এবং তাকে বলে 1 মাস পরে তার সাথে দেখা করবে। আর এটা শোনার পর পুনম খুব খুশি হয়ে এখান থেকে চলে যায়। পুনম যাওয়ার ঠিক পরে লাল্লান নামে একটি ছেলে আসে এবং সে যে কে একটু পরেই জানতে পারবে। আর ওর একটু পরেই আসে অভিমন্যু ঋষুকে খাবার দিতে। প্রথমে ঋষি ও অভিমন্যুর মধ্যে কথোপকথন শুরু হয়। তারপরে ঋষি বুঝতে পারে যে অভিমন্যু রানীর প্রেমে পুরো পাগল হয়ে গেছে। তখনই ঋষু অভিমন্যুকে মারার চেষ্টা করে, আর ঠিক সেই সময় দুজনের মধ্যে ধাক্কাধুক্কি শুরু হয়। তখনই অভিমন্যু ঋষুর উপরে একটি ভারী কিছু ফেলে দিয়ে তখন বাইরে থেকে দরজাটি লক করে চলে যায়। তারপরে অভিমন্যু রানীকে নিয়ে যমুনা নদীতে ঘুরতে যায়। সেখানে অভিমন্যু নিজের সম্পর্কে রানীকে কিছু বলে। সে বলে যে আজ পর্যন্ত যারা যারা আজ পর্যন্ত তাকে ঠকিয়েছে সে কাউকেই ক্ষমা করেনি, এমনকি সে নিজের হাতে তার পুরো সমস্ত ফ্যামিলিটাকে খুন করেছে। আর অন্যদিকে ঋষু দরজা ভেঙে বাইরে বেরিয়ে পড়েছিল। সেই রাতেই আমরা অভিমন্যু ও রানীকে দেখতে পাই, আর তার ঘরেই আমরা দীনেশ পণ্ডিতের অনেক বই দেখতে পাই। আর সেখান থেকে আমরা বুঝতে পারি অভিমন্যু দীনেশ পণ্ডিতের অনেক বড় ভক্ত, আর অভিমন্যু দীনেশ পণ্ডিতের সমস্ত বই পড়েছে। রানী সমস্ত প্ল্যানিং এই বইয়ের উপর ভিত্তি করেই করে থাকে, কিন্তু এখন অভিমন্যু এই বই সম্পর্কে সমস্ত কিছু জানে। তখনই হঠাৎ অভিমন্যু রানীর মাথায় খুব জোরে আঘাত করে। এই জন্য রানীকে সিনেমার শুরুতেই পুলিশ স্টেশনে আসতে দেখা গেছে। সিনেমার শুরুতে দেখা গেছে রানী বলছে আমাকে বাঁচান, না হলে আমার স্বামী আমাকে খুন করে ফেলবে। রানী মৃত্যুঞ্জয়কে এটাও বলে দেয় যে
রিশু এখনও বেঁচে আছে, অভিমন্যু না হলে তাকেও মেরে ফেলবে এবং অভিমন্যু 1 নম্বরের সাইকো কিলার। তারপরে মৃত্যুঞ্জয় কিশোরকে ফোন করে তাকে খোঁজার জন্য। আর ঠিক সেই সময় কিশোরের ফোনে একটি কল আসে আর জানতে পারা যায় যমুনা নদীর তীরে 2টো মৃতদেহ পাওয়া গেছে। পুলিশের মনে হচ্ছিল এই 2টি লাশ, একটি রিশুর অপরটি হচ্ছে অভিমন্যুর। সেই জন্য রানীকে নিয়ে যাওয়া হচ্ছিল আইডেন্টিফাই করার জন্য। যে মৃতদেহ 2টি পাওয়া গিয়েছিল সম্পূর্ণ আগুনে পুড়ে গেছিল, সেই কারণে তাদের দুজনকে চিহ্নিত করা যায়নি। এখানে অভিমন্যুর সুটকেস এবং পুনমের স্টিক পাওয়া গেছে, যার ফলে রানী বুঝতে পেরে যায় যে কোন দুজন মারা গেছে। যার ফলে পুলিশের মনে হয় এই সমস্ত কিছু কাণ্ডের পিছনে রানীই যুক্ত। সেই জন্য পুলিশ রানীকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর তাকে জেলে নিয়ে গিয়ে খুব মারধর করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেও কিন্তু রানী কিছুই বলতে রাজি হয়নি। আর মৃত্যুঞ্জয় মিডিয়াতে ছড়িয়ে দেয় যে লকআপে রানীকে খুব মারধর করা হচ্ছে। রিশু যখন এই খবরটি দেখে, তার ভালোবাসাকে বাঁচানোর জন্য সে একটি ভিডিও বানায়। সে জানায় যে সে পুলিশের কাছে ধরা দিতে রাজি আছে, তার বিনিময়ে রানীকে ছেড়ে দিতে হবে। আজ রাত 8টার সময় রেল ব্রিজে সে পুলিশকে ধরা দেবে। অপরদিকে মৃত্যুঞ্জয় একটু প্ল্যানিং করে। রিশু যখন রেল ব্রিজে ধরা দিতে আসবে, চারিদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে এবং ধরে ফেলবে। এদিকে রাত হতে রিশু ট্রেন থামে ট্রেনের সামনে চলে আসে পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য, যেখানে মৃত্যুঞ্জয় রানীকে একাই নিয়ে আসে এবং ছেড়ে দেয় রিশুর কাছে চলে যাওয়ার জন্য। যখনই রানী রিশুর কাছে পৌঁছে যায়, তখন সে তাকে বলে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। আর সেই সঙ্গে মৃত্যুঞ্জয় পুলিশ বাহিনী তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। সবার মধ্য থেকে একজন পুলিশ অফিসার এগিয়ে আসে আর জানতে পারা যায় সেটার কেউ নয়, অভিমন্যু। তখন অভিমন্যু এসে একটি কথা বলে, রানী যখন আমার হবে না তাহলে আমি কারোর হতে দেব না। আর তখনই রিশু এবং অভিমন্যুর মধ্যে হাতাহাতি শুরু হয়। সেই সময় রানী পা ফসকে ব্রিজে ঝুলে পড়ে। সেই সময় রিশু রানীকে বাঁচানোর চেষ্টা করে আর উল্টো দিকে অভিমন্যু দুজনকে একই সঙ্গে যমুনা নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, কারণ তখন যমুনা নদীতে কুমির দেখা গিয়েছিল। কিন্তু এই ঝগড়ার মধ্যে এমন কিছু হয়ে যায় যে 3 জনেই যমুনা নদীতে পড়ে যায়। তখন পুলিশ এসে ভাবে এই 3 জনের মৃত্যু অনিবার্য, কারণ যমুনার জলে তখন অবস্থিত কুমির তাকে ছেড়ে কথা বলবে না। তারপরে সার্চ অপারেশন টিমকে ডাকা হয় এদের 3 জনকে খোঁজার জন্য। তারপরেও এদের 3 জনের কোনো হদিশ পাওয়া যায়নি। এমন পরিস্থিতি উৎপন্ন হয় যে কেসটি বন্ধ হয়ে যাওয়ার সম্মুখে চলে আসে। কিন্তু একমাত্র মৃত্যুঞ্জয় এই কেসটিকে এই মুহূর্তে বন্ধ করতে চাইছিলেন না, কারণ মৃত্যুঞ্জয় এই 3 জনের সম্পর্কে অনেক কিছু জানতে পারে। কারণ এরা 3 জনই যদি ধরা পড়তো, এদের 3 জনের জেল হতো, এটা অনিবার্য। কিন্তু সমাজের চোখে তারা মৃত বলে যদি ঘোষিত হয়, তারপর নতুন করে জীবন শুরু করলে তারা পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে যাবে। মৃত্যুঞ্জয় বলে অভিমন্যুর ক্লিনিকের বাইরে সিসিটিভি থেকে জানা যায় যে লাল্লান নামে সাপুরের সম্পর্কে। আর ওই লাল্লান আর অভিমন্যু মিলেই অভিমন্যুর পুরো ফ্যামিলিকে শেষ করে। কিন্তু পরে লাল্লান আবার অভিমন্যুকে ব্ল্যাকমেল করতে থাকে। সিসিটিভি চেক করতে গিয়ে দেখা যায় যে লাল্লান ও পুনম শেষবারের মতন এই সিসিটিভিতেই দেখা গিয়েছিল। তারপরে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ সেই 2টি মৃতদেহের লাশ এদেরই ছিল। যেহেতু অভিমন্যু বায়োলজির টপার, সেজন্য সে খুব ভালো করে জানতো এই খুন দুটিকে সে কীভাবে দেখাবে। তাছাড়া পুলিশ মৃতদেহের ডিএনএ টেস্ট করে জানতে পারে যে এই লাশ দুটো অভিমন্যু এবং রিশুর ছিল না। পুলিশ সেদিনের সিসিটিভি চেক করে জানতে পারে যে সেই দিন রাতে এদের মধ্যে কিছু না কিছু একটা চলছিল, এবং যেটা ছিল পুলিশকে ফাঁকি দেওয়ার একটি বড় সড় চক্রান্ত। কিন্তু এসিবি স্যার মানেন যে ওরা 3 জনেই যমুনা নদীতে পড়ে যাওয়ার ফলে 3 জনকেই কুমিরে খেয়ে নিয়েছিল। সেই জন্যই এই কেসটাকে বন্ধ করে দেওয়া উচিত। কয়েক মাস পরে হিমাচল প্রদেশের একটি সিন দেখানো হয়, যেখানে রানীকে মন মরা হয়ে একটি জায়গায় বসে থাকতে দেখা যায়। রানী সেদিন রাতের ঘটনার কথা মনে করছিল। যখন তারা নদী থেকে বাইরে আসে, তখন শুধুমাত্র রানী এবং অভিমন্যুই বেঁচে ছিল, কিন্তু রিশু তখন কুমিরের হাতে মারা যায়। তারপর তারা হিমাচল প্রদেশে এসে বসবাস শুরু করে, যেখানে রানী টিউশন পড়ায় এবং অভিমন্যু ছোট একটি ক্লিনিক চালায়। রানী যখন বাচ্চাদের পড়াছিল, তাদের বইতে দীনেশ পণ্ডিতের লেখা কতগুলো লাইন খুঁজে পায়। তখন রানী মনে করে কোথাও না কোথাও রিশু বেঁচে আছে। ওদিকে মৃত্যুঞ্জয়ের কাছে দীনেশ পণ্ডিতের একটি লেখা বই পৌঁছে যায়। ওখানে এটাও লেখা থাকে এই বইটি মাত্র 3টি কপি, তার মধ্যে একটি আপনার কাছে পাঠানো হলো। এই বইটি পড়ার পরেই মৃত্যুঞ্জয় বুঝতে পারে তারা কিভাবে প্ল্যানিং করেছিল। যখন রানী অ্যারেস্ট হয়েছিল, তখন তারা 3 দিনের মধ্যেই তাদের প্ল্যানিংটা কমপ্লিট করে ফেলেছিল। তারা এই 3 দিন ধরে ব্রিজ থেকে দূরে মাংস ছড়াচ্ছিল, যাতে কুমিরগুলো ব্রিজ থেকে দূরে সরে আসে। আর সেই দিন রাতে তাদের প্ল্যানিং অনুযায়ী তারা 3 জনই নদীতে ঝাঁপ দেয়, কারণ ব্রিজের কাছে তখন আর কোনো কুমির ছিল না। বইটির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, যদি গল্পটি ভালো লাগে তারা আরও বেশি রোমাঞ্চকর করার জন্য তোতামাইনা লাভার পয়েন্টসে আসার জন্য 20 মার্চ সন্ধ্যে 6টার সময়।
অন্যদিকে অভিমন্যুর টিফিন বাক্সে একটি চিরকুট পাওয়া যায়, সেখানেও তাকে একই জায়গায় একই সময়ে ডাকা হয়। তারপরে আমাদের তোতা মায়না লাভার পয়েন্টস দেখানো হয়, যেটা খুবই বিপজ্জনক ছিল। রানী যে কিনা একদম ধারেই দাঁড়িয়েছিল এবং তার ঠিক নিচে দিয়েই একটি ঝর্ণা প্রবাহিত হচ্ছিল। রানী অভিমন্যুকে বলে, সেদিন রাতে সমস্ত ঘটনায় আমি এবার বুঝতে পেরে গেছি। আর ঠিক সেই সময় মৃত্যুঞ্জয় সেখানে পৌঁছে যায়। তখন সেখানে সেই রাতের আসল ঘটনাটি দেখানো হয়। আসলে সেই রাতে রানী এবং অভিমন্যু যখন একসঙ্গে ছিল, হঠাৎই রিচু সেখানে চলে আসে। আর তাকে আচমকা দেখেই রানীর পা স্লিপ করে যায়, যার ফলে তার মাথা টেবিলের সঙ্গে ধাক্কা লাগে। যখন রানীর জ্ঞান ফেরে, তখন তারা তিনজনে মিলে একটি প্ল্যান তৈরি করে। তখন অভিমন্যু তাদের কুমির ধরার ফাঁদ নামক বইটির কথা বলে। যদি আমরা এই বই অনুসারে চলি, তাহলে আমরা তিনজনেই বেঁচে যেতে পারি। সেই রাতে তিনজনেই ওই যমুনা নদীতে ঝাঁপ দেয়, কিন্তু রিশুর সাঁতার কাটতে একটু সমস্যা হচ্ছিল, কারণ তার একটি হাত নেই। আর এইখানে অভিমন্যু সুযোগ বুঝে রিশুর নখর হাতটি খুলে ফেলে, যার ফলে কুমিরে রিশুকে খেয়ে ফেলে। তখন রানী ভাবে সেখানে অভিমন্যুর কোনো দোষ ছিল না, কিন্তু এখন রানী বুঝতে পারে সবটাই অভিমন্যুর প্ল্যান ছিল। তখন রানী বলে, সে যখন রিশুর হতে পারেনি, সে তাহলে আর কারোর কোনোদিন হতে পারবে না। তারপরেই সে এই লাভার পয়েন্ট থেকে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। তারপরেই মৃত্যুঞ্জয় অভিমন্যুকে গ্রেপ্তার করে নেয়। তারা অভিমন্যুকে ফ্লাইটে করে নিয়ে যাবে বলে বসেছিল। তখন অভিমন্যু তাদের বলে, তোমরা হয়তো রানীর মৃতদেহ খুঁজে পাওনি, আর আমি জানি তোমরা খুঁজে পাবেও না। তখন আরও একটি সিন দেখানো হয়। সেদিন রাতে নদীতে যখন কুমিরটি রিশুকে খেতে আসছিল, তখন রিশু তার ভাঙা হাতটি কুমিরটির মুখে ঢুকিয়ে দেয়। আর এইভাবেই সেদিন রাতে সে বেঁচে যায়। আর আমরা জানতে পারি সেদিনে বাচ্চাটির বইয়ে দীনেশ পণ্ডিতের লেখাটি ঋষুই লিখেছে, কারণ ঋষি এখনও বেঁচে আছে। পরে আমরা জানতে পারি লাভার পয়েন্ট থেকে রানী ঝর্ণার জলে ঝাঁপ দিয়ে বেঁচে যায়। আর ওই নদী ধরেই রানী যখন একটি গ্রামে এসে পৌঁছয়, সেখানে ঋষুর সঙ্গে তার দেখা হয়। আরও একবার তারা দুজনে এক হয়ে যায়। মৃত্যুঞ্জয় যখন অভিমন্যুকে ফিরিয়ে নিয়ে আসছিল, তখন আরও একটা জিনিস আমরা জানতে পারি। আসলে দীনেশ পণ্ডিত হলো অভিমন্যুর বাবা। আর এখানেই এই ভিডিওটি শেষ হলো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না।